ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। বাংলাদেশের ঔষধ শিল্প আমাদের গর্ব। স্থানীয় চাহিদা মিটিয়ে আজ আফ্রিকা কিংবা আমেরিকায় বিশ্বের নানা প্রান্তে পৌঁছাচ্ছে দেশীয় ঔষধ। কিন্তু যুক্তরাষ্ট্রে সামনে এলো নতুন এক চ্যালেঞ্জ। প্রেসিডেন্টের ঘোষণায় বলা হয়েছে 1 অক্টোবর থেকে ব্র্যান্ডেড এবং পেটেন্টেড ঔষধ আমদানিতে 100% শুল্ক আরোপ করা হবে। তবে যারা যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণাধীন রেখেছেন তারা ছাড় পেতে পারেন। এই নীতির আইনি কিংবা চুক্তিভিত্তিক ব্যাখ্যার কিছু দিক এখনও স্পষ্ট নয়। কিছু অংশীদার দেশের জন্য বিদ্যমান চুক্তিতে ট্যারিফ ক্যাপ যেমন 15% প্রযোজ্য থাকার ইঙ্গিতও এসেছে। তবে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের মতো উদীয়মান রপ্তানিকারকদের জন্য। প্রশ্ন হলো, এই বাড়তি শুল্ক নীতিতে বাংলাদেশের রপ্তানি কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? আমাদের কৌশল, কূটনীতি, বাজার বৈচিত্র্য নাকি যুক্তরাষ্ট্রের যৌথ উৎপাদন, কোন পথে হাঁটলে ক্ষতি কমতে পারে? এসব নিয়ে আজকের তালিকাটা যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানিতে শুল্ক বাড়ছে, বাংলাদেশের কি হবে? আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেটর ফর ডেভেলপমেন্ট র্যাপিড এর চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর আব্দুল রাজ্জাক। শুরুতে আমি একটু যেতে চাই জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে তাৎক্ষণিক প্রভাবটা আসলে বাংলাদেশের উপরে কি পড়তে পারে? ধন্যবাদ। দেখুন, আমাদের দেশের ঔষধের রপ্তানি শুরু হয়েছে অনেক আগে থেকেই, এবং এটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে প্রায় 160টা দেশে আমরা রপ্তানি করি। কিন্তু ঔষধ যেহেতু সাধারণ ভোগ্য পণ্যের মতো নয়, এটা হাইলি রেগুলেটেড একটি প্রোডাক্টস, এবং ইউএস মার্কেটটা কিন্তু টাফেস্ট রেগুলেশন। আমরা এখানে কয়েকটি কোম্পানি ইউএস FDA অনুমোদন পেয়েছি, সেটা কয়েকটা ফ্যাক্টরির কয়েকটা প্রোডাক্ট মাত্র। ফলে এখানে যে একটা অনেক বড় বাণিজ্য আমাদের এখানে বর্তমানে হচ্ছে, সেটা সঠিক না। ফলে আমরা এই ধরনের নীতির কারণে আমাদের রপ্তানি বাণিজ্যে যে একটা অনেক বড় তাৎক্ষণিকভাবে যে একটা প্রভাব পড়বে, সেটা নয়। তবে আবার যদি আপনি এইভাবে ভাবেন যে এটা যেহেতু হাইলি রেগুলেটেড একটি প্রোডাক্টস এবং মার্কেট, সেখানে আমাদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় ক্রমশই পণ্যের সংখ্যা বাড়বে, কোম্পানির সংখ্যা বাড়বে। সেই মুহূর্তে যদি আমাদের কোনো ব্যারিয়ার আসে, তাহলে আমাদের তো এটা অবশ্যই নিয়ার ফিউচারে এটা আমাদের রপ্তানির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যে পণ্যের কথা বলা হচ্ছে, যে প্যাটেন্টেড এবং ব্র্যান্ডেড, প্যাটেন্ট মানে তো অবভিয়াসলি এটা ধরুন এর একটা মালিকানা কারো কাছে, মেধাস্বত্ব একজনের কাছে আছে। আর ব্র্যান্ডেড হলে যেটা ইমিডিয়েটলি তার প্যাটেন্ট হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু ব্র্যান্ডেই এটা বাজারজাত হয়। এই ধরনের পণ্যের বাজারে বাংলাদেশের ইউএস মার্কেটের অবস্থানটা অতাৎপর্যপূর্ণ, ইনসিগনিফিক্যান্ট। আবার যে ক্রেডিট ব্যারিয়ার যেটা এসছে, সেটা যে কোনো ক্রেতা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন ঠিক এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে খুব একটা বেশি প্রভাব হয়তো বাংলাদেশের ঔষধ শিল্পের উপরে নাও পড়তে পারে। কিন্তু আমি একটু ডক্টর আব্দুল রাজ্জাক আপনার কাছে একটু যেতে চাচ্ছি, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে ঘোষণায় 100% ট্যারিফ বলা হলেও কিছু অংশীদার দেশে কিন্তু 15% ক্যাপের একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশ সেক্ষেত্রে কোন ফ্রেমের মধ্যে পড়ে? প্রথমে আমি বলি, দেখুন, আমাদের মুস্তাফিজ ভাই বলেছেন যে আমরা যথেষ্ট পরিমাণে এখন রপ্তানি করি না, যে আমাদের অতি বেশি উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ আছে। এটা প্রথম জিনিস। উনি এটাও আমাদেরকে বলেছেন যে ওষুধ হচ্ছে অন্য কোনো পণ্য সামগ্রীর মতো না। আমরা অর্থনীতিবিদরা অনেক সময় বলি ওষুধটা হচ্ছে প্রাইস ইনলাস্টিক ডিমান্ডের মতো, যে অনেক সময় এটার দাম বাড়লেও আপনাকে কিন্তু ওষুধ খেতে হবে বা ওষুধ নিতে হবে। কাজে সেই ক্ষেত্রে যে খুব বেশি মার্কেট ইম্প্যাক্ট পড়বে সেটা না। কিন্তু আপনার প্রশ্নের উত্তরে যদি আসি, আমি বলি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র $18 মিলিয়ন ঔষধ রপ্তানি করেছে। $18 মিলিয়ন। এখন যদি আপনি বলেন যে ইন্ডিয়া এবং চায়না থেকে কত যায়, ইন্ডিয়া রপ্তানি করেছে $13 বিলিয়ন। মানে ইন্ডিয়ার সঙ্গে তুলনা করলে আমরা এটা 1%-এরও নিচে, গণনার মধ্যে নাই। চায়না রপ্তানি করেছে হচ্ছে $8 বিলিয়ন ওষুধ। কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কারোর উপর যদি কোনো প্রভাব পড়ে, তাহলে প্রথম প্রভাব পড়ার কথা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। তারা অনেক ভালোভাবে
এটাতে ধরাশায়ী হতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধের ডিমান্ড কমে যায়। তারপরে থাকে দেখুন, এই ইনস্ট্রাকশন ক্লিয়ার না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যদি ব্র্যান্ডেড এবং পেটেন্টেড ড্রাগস হয় সেই ক্ষেত্রে এটা পড়বে। আমরা যে মেডিসিনটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসলে পাঠাচ্ছি সেটা হয়তো ব্র্যান্ডেড বা পেটেন্টেড নাও হতে পারে, এটা অলরেডি হয়তো জেনারিক্স, মানে যেটা পৃথিবীর যে কোনো লোকই তৈরি করতে পারে কোনো পেটেন্ট ছাড়া। কাজে সেখানে আমি বলবো যে আমি মনে করি না যে আমাদের চিন্তা করার কারণ আছে, বরঞ্চ আমি মনে করি কিছু ক্ষেত্রে আমাদের জন্য সুযোগ হতে পারে। যদি এমন হয় যে ধরুন সবার উপর 100% ট্যারিফ বসলো এবং সেটা যদি আমাদের নন ব্র্যান্ডেড ড্রাগসের জন্যও হয়, তাহলে চায়না ইন্ডিয়া যেহেতু ওরা অনেক বেশি রপ্তানি করে, ওদের রপ্তানি বাধাগ্রস্ত হলে আমাদের জন্য খানিকটা সুযোগ তৈরি হলেও হতে পারে আর কি। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই মুহূর্তে ট্রাম্পের এই ঘোষণা নিয়ে অনেক আনসার্টেনটি তৈরি হয়েছে এবং আমি এই মুহূর্তে মনে করি না যে বাংলাদেশে শঙ্কিত হওয়ার কারণ আছে, বরং আমাদেরকে মার্কেট ট্রেন্ডস দেখতে হবে এবং ওষুধের ক্ষেত্রে আমাদের আরো প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করতে হবে। এফডিএ যে জি, এখানে আমাদের একটি, যেহেতু আপনি বলেছেন যে ওষুধে আরো বেশি সক্ষমতা অর্জন করতে হবে, আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাচ্ছি। এখানে আমরা এখন হয়তো তাৎক্ষণিকভাবে খুব একটা বেশি হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছি না, এরকম একটি বা খুব একটা প্রভাব পড়ছে না, আমরা জানতে পেরেছি আপনাদের কথায়, কিন্তু ভবিষ্যতে আসলে কি ধরনের ঝুঁকির মোকাবেলা করতে হতে পারে এই শিল্পের জন্য? দেখুন, আমাদের দেশের ঔষধ শিল্পটা আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমরা এখনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে ঔষধটা তৈরি হবে এবং এর যে এক্সিপিয়েন্ট, এটা সবগুলোই আমাদের আমদানি নির্ভর। ফলে যে দেশ থেকে আমরা এটা কিনে নিয়ে এসে আমরা বানাই, আমাদের যদি লেবার মার্কেটটা যদি আমাদের যদি ধরুন শ্রমের বাজারের মূল্যটা যদি আপনার তাদের মতো হতো, তাহলে আমরা ওই সমস্ত দেশে মূল্য প্রতিযোগিতায় আমরা হেরে যেতাম। আমাদের শ্রমের মূল্যটা কম থাকার কারণে আমরা ওই পণ্য নিয়ে এসে আমরা এটা উৎপাদনে যেতে পারছি। আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আমরা ভবিষ্যতের জন্য আমরা যদি ফাইট করতে চাই, তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যদি নিতে চাই, তাহলে প্রকৃতপক্ষে আমার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে হবে, R&D-তে ইনভেস্ট করতে হবে, এখানে র মেটেরিয়ালস আমাদের বানাতে হবে। এখানে সরকারকে এই ব্যবসা বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দর সাথে বসে একটা একটা করে যদি মনস্তাত্ত্বিকভাবে মনে করে সমস্ত বেসরকারি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা এটা সরকারের মালিকানাধীন, সেই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে যদি এর স্ট্র্যাটেজি সেট করে, তাহলে আমরা, যেহেতু পার্শ্ববর্তী দুইটা দেশে তারা বৃহত্তর জেনেরিক মার্কেট এবং কিছু কিছু প্যাটেন্টেড ব্র্যান্ডেড প্রোডাক্ট US মার্কেটে যায়, পুরো নর্থ আমেরিকাতে সারা পৃথিবীর যে $1 ট্রিলিয়ন মার্কেটের নিয়ারলি 40% মার্কেট প্রোডাক্ট কনজিউম করে হলে USA, নর্থ আমেরিকা, কানাডা, ওটা সব। এই মার্কেটের জন্য যদি আমরা প্রস্তুত হতে পারি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিতে পারি বাই প্রাইসে, কোয়ালিটি নিয়ে তো কথাই না, এটা তো ড্রাগ, এটা আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিধিমালা মেনেই বানাতে হবে, এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যখনই ড্রাগ বলবেন, ইন্টারন্যাশনাল ড্রাগসের যে কোয়ালিটি কন্ট্রোলের যে মেজার করার যেগুলো আছে সেগুলো এবং অ্যাক্রিডিয়েশন নিয়েই আমাদের ওখানে যেতে হবে। তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু এটা অপরচুনিটি তৈরি হতে পারে। আর যেহেতু আমাদের সরকারের জি, এখানে KSM মোস্তাফিজুর রহমান, কি ধরনের অপরচুনিটি আসলে তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আসবো, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার। আমরা একটি ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায়। আজকে আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানিতে শুল্ক বাড়ছে, বাংলাদেশের কি হবে, তা জানতে আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু যেতে চাই KSM মোস্তাফিজুর রহমান, আবারও আপনার কাছে যেতে চাই। আপনি কি একটু বলবেন যে আসলে স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, কিন্তু আপনার কাছ থেকে এটা একটু জানবো এবং একই সাথে একটু জানবো যে জেনারিক ওষুধ উৎপাদনে বাংলাদেশ বেশ বিখ্যাত এবং বিদেশে বেশ চাহিদা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, আমরা কিভাবে রপ্তানি আরো বাড়াতে পারি? এবং স্বল্পমেয়াদী যেটা, সেটা আমরা কিছুটা আলোচনা করেছি যে এটা কিন্তু আমাদের কোনো প্রভাব পড়ার সুযোগ নেই, কারণ প্যাটেন্টেড ড্রাগ, বাংলাদেশে উৎপাদিত কোনো প্যাটেন্ট ড্রাগ আমরা যদি আজকে তৈরি করি, এটা আমরা US মার্কেটে আমরা আইন অনুযায়ী, WTO এর বিধি অনুযায়ী আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা এক্সপোর্ট করতে পারবো না। ফলে আমাদের থাকা সত্ত্বেও এই মার্কেটে আমরা যেহেতু যেতে পারছি না, এখানে প্রভাব পড়ছে। দীর্ঘমেয়াদী প্রভাবের ক্ষেত্রে যেটা ধরুন, এটা তো সম্পূর্ণ ট্যারিফ ব্যারিয়ারের কারণে
প্রতিযোগিতা হারিয়ে ফেলবে। যে দেশ হারিয়ে ফেলে, যদি ধরুন 100% মানে কি জাস্ট ডিউটিটা ডাবল করে দেবে, ফলে কিন্তু একটা বড় রকমের ব্যারিয়ার তৈরি হবে আপনার চায়না মার্কেট এবং হলো রপ্তানিকারক এবং ভারতীয় রপ্তানিকারকদের জন্য। সেক্ষেত্রে তো আমাদের একটা বিকল্প, কারণ এত পরিমাণ ঔষধ ভারত থেকে এবং চায়না থেকে ইউএস মার্কেটে যায়, সেটা পূরণ করার জন্য তো জেনেরিক ড্রাগে আমাদের জন্য একটা অনেক বড়, তারাও যাবে কিন্তু আমাদের সুযোগটা তৈরি হবে, যেহেতু আমাদের এখানে লেবার মার্কেট ইত্যাদি অনেক কিছুতেই আমরা তুলনামূলকভাবে আমরা সস্তায় ঔষধ বানাতে পারি এবং বিধি অনুযায়ী কোয়ালিটি ঠিক রেখে। ইউএস এফডিএ অ্যাপ্রুভ যে সমস্ত ফ্যাক্টরি আছে তারাও কিন্তু আমরা প্রতিযোগিতামূলক অনেক ভালো মূল্যে আমরা ওখানে দিতে পারছি। ফলে দীর্ঘমেয়াদী আমাদের এটার সুযোগ তৈরি হবে। পাশাপাশি যেহেতু এটা প্রযুক্তি নির্ভর, এখানে ইনফ্রাস্ট্রাকচার R&D এবং বিদেশি বিনিয়োগকারী যারা আছে, যারা এখানে দক্ষ আছে, তাদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করার সুযোগ তৈরি হয়। কারণ ভারতীয় এবং চাইনিজ কোম্পানিরাও যদি তাদের বাংলাদেশে ফ্যাক্টরি করলে যদি তার লাভজনক হয়, তারা কিন্তু আমাদের অনেক ফ্যাক্টরির সঙ্গে তারা জয়েন্ট ভেঞ্চার করার জন্য জি, এখানে এই বিষয়টি আসলে বলতে চাচ্ছিলাম যে জয়েন্ট ভেঞ্চারে কিছু করা যায় কিনা। আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে একটু যেতে চাচ্ছি যে আমরা খুব কম রপ্তানি করে থাকি, এটার কারণটা কি, আমরা কিভাবে আমাদের এই প্রসারটাকে আরো বাড়াতে পারি, এবং বাংলাদেশি কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রবেশ কি সীমিত হবে নাকি আরো বেশি আকারে আমরা যে সুযোগ সৃষ্টির কথা আসলে বলছিলেন মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাবো এই বিষয়টি। জি, আমি মনে করি যে প্রথমে দেখুন, ওষুধ একটা অত্যন্ত কঠিন একটা আইটেম। এটা খুব সহজে যে বিক্রি করা যাবে বিশ্ববাজারে, এটা কিন্তু মনে করলে ভুল হবে। হ্যাঁ, ইন্ডিয়া চায়না করেছে, তাদের দীর্ঘদিন ইতিহাস আছে, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমরা ভালো করেছি, মানে আমাদের ডোমেস্টিক মার্কেটে একটা বড় অংশ 97-98% হচ্ছে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারার যারা আছেন, তারা কৃতিত্বের সঙ্গে এটা করতে পেরেছেন, যার ফলে আমাদের ওষুধের বাজারের দামও হয়তো তুলনামূলকভাবে অনেক কম, সেটা একটা দিক। কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করতে হলে অধিক মাত্রায় সেখানে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে একটা, সেখানে কোয়ালিটির ব্যাপার আছে, এবং অনেক সময় কান্ট্রি ইমেজ এই সঙ্গে কিন্তু লিঙ্কড আপ। কারণ হচ্ছে আপনি দেখেন, ওষুধ যেহেতু একটা সেন্সিটিভ জিনিস, মানুষ জানতে চায় যে এটা কোথা থেকে এসেছে এবং সেটার গুণগত মান কি। তো সেক্ষেত্রে একটা আমাদের সুযোগ হতে পারে যদি আমরা খানিকটা জয়েন্ট ভেঞ্চারে এফডিআই এনে এটাকে আহ, বাইরের মার্কেট নিতে পারতাম। আমি দ্যার্থেনভাবে বলতে পারি যে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই 100% ট্যারিফ এই পলিসি ধরে রাখতে পারবেন না। এই পলিসি রিভার্সাল হবে, 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি এটাও মনে করি চায়না থেকে এখন যে পরিমাণ তারা ওষুধ সামগ্রী আমদানি করেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে করবে না, এটা কমাই দিতে বাধ্য। কারণ তারা চায়নার সঙ্গে জিও পলিটিক্যাল তাদের টেনশন আছে, এবং তারা চায়নার উপরে তাদের নির্ভরতা কমাতে চান, এবং সেই ক্ষেত্রে ঔষধ একটি সেন্সিটিভ আইটেম, সেটা কম। যদি চায়নার উপরে তারা নির্ভরতা কমাতে চান, সেই ক্ষেত্রে বাংলাদেশের মোক্ষম সুযোগ সামনে আছে। জি, এটা ডক্টর আব্দুর রাজ্জাক, সেক্ষেত্রে বাংলাদেশের একটি বড় সুযোগ রয়েছে। এই আপনি যদিও বলছেন যে এটি খুব একটা বেশি দিন হয়তো থাকবে না বা কার্যকর করতে পারবে না, কিন্তু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য ঠিক এই মুহূর্তে সরকারের কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ আমরা বারবারই কিন্তু বলি যে রপ্তানি বাড়াতে হবে, এবং রপ্তানি বাড়ানোর জন্য ওষুধ শিল্পকে কাজে লাগানোর কথা কিন্তু বারবারই বিভিন্ন জায়গা থেকে আসে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, ওখানে আমরা যদি আমাদের দেশের সক্ষমতাকে এখন বাড়াতে চাই, সেখানে দুটো কাজ আমি প্রায়োরিটি বেসিসে করতে পারবো। প্রথমটা হচ্ছে, আমাদের কিন্তু বিদেশি পুঁজি এনে এফডিআই করে আইদার সেটা জয়েন্ট ভেঞ্চারে হোক অথবা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর মধ্যে করতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। কেন? কারণ হচ্ছে দেখুন, বিদেশের বাজারে কিন্তু অনেকেই জানে না যে আমরা স্ট্যাবলিশ হচ্ছে মেডিসিন ম্যানুফ্যাকচার, এটা কিন্তু এখন আমাদের আসে না। আর যদি চায়না থেকে তাদেরকে সরবরাহ কমাতে হয়, তাহলে কিন্তু আমাদের আহ, অন্য দেশের দিকে তাদেরকে নির্ভর করতে হবে। আর এটার সঙ্গে আমি যেটা যোগ করতে চাই, সেটা হচ্ছে আমরা যে পলিসিগুলোর মাধ্যমে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারারদেরকে উৎসাহিত করেছে, আমাদের লোকাল যারা ড্রাগস তৈরি করছেন তাদেরকে উৎসাহিত করেছে। আমি জানি না মুস্তাফিজ আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু আমি বলবো যে এই পলিসির একটা ইম্প্যাক্ট ছিল যে আমাদের বাজার থেকে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা খানিকটা উৎসাহ হারিয়ে ফেলেছিল। কাজে আমার কাছে মনে হয় যে এখন আমাদের একটা ভালো একটা সময় বিদেশি যারা উদ্যোক্তা এবং যারা ইনভেস্ট করতে চান তাদের সঙ্গে এই সম্পর্কটাকে রিএস্টাবলিশ করা, এবং তাদেরকে এটা বোঝানো যে আমাদের এখন সেই ক্যাপাসিটি আছে, আমরা আরো সাবস্টিকিউট আইটেমে যেতে পারি, আমরা আরো ভালো জেনারিক্স তৈরি করতে পারি, এবং যেটা টার্গেট হবে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন মার্কেটস ইনক্লুডিং নর্থ আমেরিকান মার্কেটস। এটা সরকারকে প্রায়োরিটি দিয়ে করতে হবে, এবং সেই ক্ষেত্রে
এই বিদেশি উদ্যোক্তাদের নিয়ে এসে দেশীয় উদ্যোক্তাদের মাধ্যমে তারা কিভাবে কোনগুলো জয়েন্ট ভেঞ্চার করতে পারেন, কোথায় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সুবিধা আছে এবং সরকার আর কি সুবিধা দিতে পারে তাদেরকে, সেই ব্যাপারটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আমাদের আভ্যন্তরীণ যে অবকাঠামো সুবিধা সেটা চিন্তা করতে হবে। অবকাঠামো কিন্তু আমাদের খুবই অপ্রতুল। আপনি জিজ্ঞাসা করেন আমাদের ড্রাগ ম্যানুফ্যাকচারার, বলবেন ওনারা অনেক জিনিস বিদেশ থেকে আমদানি করতে পারছেন না, এখন অনেক রেস্ট্রিকশন আছে, সেটা তাদেরকে ভোগাচ্ছে। আমরা বলেছিলাম একটা এপিআই পার্ক যেটা ভালোভাবে কাজ করবে, সেই এপিআই পার্ক এখন ভালোভাবে কাজ করছে না। আমাদের দেশে এনার্জির দাম অনেক বেশি, এই ইন্ডাস্ট্রির কথা বলছি, এখানে অনেক বেশি এনার্জি দরকার হয়। এটা এমন একটা ইন্ডাস্ট্রি, আমাদের ম্যানুফ্যাকচারার যেখানে আর&ডি করতে হবে, আমাদের তো অনেক বেশি গবেষণা করতে হবে, সেটা করা হচ্ছে না। এখানে সরকার কিছু সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, যদি আমরা ভালো গবেষণা করতে না পারি তাহলে হবে কি এই ড্রাগসগুলো আমরা ওই বিশ্ব মানে নিতে পারবো না। তারপরে দেখুন ল্যাবরেটরি টেস্টিং এর কিন্তু অনেক অসুবিধা আছে, এগুলো আমাদের দেশে করা যায় না। আমাদের অনেক এক্সপোর্টাররা বা ম্যানুফ্যাকচারার এগুলো বাইরে থেকে করে নিয়ে আসে, সেগুলো আমাদের কিন্তু সুবিধা দিতে হবে। কাজে যে আমি আমি বলবো আমি যে একটু বিরাট কেসা মোস্তাফিজুর রহমান আপনার কাছে একটু ছোট করে একটু যেতে চাই আমি, আপনি কি ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে একমত কিনা এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশ সরকার এখন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি? এগুলো তো ডক্টর রাজ্জাক যেগুলো বলেছেন এগুলো হলো পূর্ব শর্ত। আপনি বিনিয়োগকারী কেন বিনিয়োগ করবেন, তাকে তো দেখাতে হবে যে এই কারণে আপনি এখানে বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটা নিরাপদ এবং জি, এটা বিদেশি আপনার। বিনিয়োগের কথা উনি বলছিলেন। হ্যাঁ, বিদেশি বিনিয়োগকারীটা আসবে কখন? উনি হলো সাইবেরিয়ান বার্ডসের মতো, যেখানে তার টেম্পারেচারটা ভালো লাগে সেখানে থাকে। দেখেন এত জায়গা থাকতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওখানে যায়, ওখানে শান্ত কোলাহল মুক্ত, তারা ওখানে কমফোর্ট ফিল করে। আবার যখন টেম্পারেচার রেঞ্জ বেড়ে যায় অটোমেটিক্যালি এখান থেকে চলে যায়। বিনিয়োগকারী এরকম বার্ডস অ্যান্ড পন্ডস থিওরি বলে একটা থিওরি আছে, আপনি যেই জায়গাতে বার্ডস বসবে তার জি, কমফোর্টের কারণে। এমনটাই কিন্তু বলছিলেন যে আসলে এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে যেন বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আসেন এবং বিনিয়োগে তারা যুক্ত হন। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।